গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের সময় ভালোই যাচ্ছে। তোমরা তোমাদের পড়াশোনা বাসায় চালিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের অলরেডি প্রায় 5টা অধ্যায় শেষ হয়ে যাবে। আজকে পঞ্চম অধ্যায়ের উপর আরও কিছু গাণিতিক সমস্যা বলে আলোচনা করব। তোমরা আশা করি এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলো বাসায় ভালোভাবে মুখস্থ করেছো এবং যে থিওরি আলোচনা করা হয়েছে সেগুলো বাসায় ভালো মতো পড়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব। হ্যাঁ, আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শুরু করি আমরা আমাদের আলোচনা। আমাদের প্রথম যে প্রশ্নটি আছে একটু খেয়াল করো, এখানে কি আছে, যে লেখা আছে যে 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বিপজ্জনক কেন। একটা হলো ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বিপজ্জনক কেন, ব্যাখ্যা করো। তো প্রথমে তোমাদের জানতে হবে যে ডিসি কি আর এসি কি। তোমরা কি এই বিষয়টা বোঝো না বোঝো না? আচ্ছা, আমি একটু তারপরে আলোচনা করি ডিসি কি। আমরা সরাসরি যে লাইন থেকে যে বিদ্যুৎটা পাচ্ছি, তাই না, এটা হলো এসি, অর্থাৎ এটি সময়ের সাথে এর ডিরেকশনটা চেঞ্জ হয়। হ্যাঁ, আর ব্যাটারির মাধ্যমে যে বিদ্যুৎটা আমরা পাই সেটা হলো ডিসি। এখন এখানে বলছে যে ডিসি অপেক্ষা এসিটা বিপজ্জনক কেন, তাই না? আচ্ছা, আমরা আলোচনায় শুরু করি। দেখো যে বলা আছে আমাদের দেশের বাড়িঘরে এসি তড়িৎ সরবরাহ করা হয়। তার মানে আমরা আমাদের বাড়িঘরে যে বিদ্যুৎ সরবরাহ করি সেটা হলো এসি, অল্টারনেটিং কারেন্ট, তাই না? এসির ফুল মিনিং হলো অল্টারনেটিং কারেন্ট, বা বাংলায় কি বলা হয়, পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। ঠিক আছে, পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। আচ্ছা, এই সরবরাহ ভোল্টেজের মান, অর্থাৎ যে তড়িৎ প্রবাহটা পাই সে ভোল্টেজের মান হলো 220 ভোল্ট। এর মানে ই এর বর্গমূলীয় গড় মান বা ইআরএমএস নির্দেশ করে, অর্থাৎ ইআরএমএস ইকুয়াল টু 220 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ এটা হলো ইআরএমএস বলতে কি বোঝায়, আরএমএস রুট মিন স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ গড় বর্গমূলীয় গড় মান, তাই না? তাহলে এই যে 220 ভোল্ট এটা ইআরএমএস এর মান নির্দেশ করে। কিন্তু এর সর্বোচ্চ মান ই নট ইকুয়াল টু হতে পারে, ই নটের একটা সূত্র আছে যে ইআরএমএস ইন্টু 2। তাহলে সর্বোচ্চ মানটা কত, 311 ভোল্ট। তার মানে আমরা লাইনে যদি 220 ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করি সেটা বেড়ে সর্বোচ্চ কত হতে পারে, 311 ভোল্ট। ঠিক আছে, এটা এসির ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, কিন্তু ডিসির ক্ষেত্রে আবার এমনটা হয় না। ডিসির ক্ষেত্রে আমরা যেটা পাই, অর্থাৎ 220 ভোল্ট হলে 220 ভোল্ট, এর বাড়বেও না কমবেও না। ঠিক আছে, তো সেজন্য যদি আমরা এসির ক্ষেত্রে 220 ভোল্ট এসিতে শক খাই, তাই না, তো সেটা হয়ে যাবে কত, 311 ভোল্ট। আর এখানে ডিসির ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি 220 ভোল্ট ডিসি শক পান তাহলে তা 220 ভোল্ট দ্বারাই হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি 220 ভোল্ট এসি শক পান তাহলে সেটা সর্বাধিক কত, 311 ভোল্ট পর্যন্ত হতে পারে, যা 220 ভোল্টের শকের চেয়ে অনেক বেশি। তাই না? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কোনো ব্যক্তি যদি 220 ভোল্ট ডিসি শক পান তাহলে শক বোঝো তো। হ্যাঁ, আমরা যখন ওই যে লাইনে যখন কারেন্টের তারে ভুল করে হাত চলে যায় না, তখন যেটা হয়, হ্যাঁ, শক। তাহলে 220 ভোল্ট ডিসিতে শক পেলে সেটা 220 ভোল্ট ডিসি হবে, কিন্তু এসির ক্ষেত্রে 220 ভোল্ট এসি শক পেলে সেটা সর্বাধিক শক পাবেন কত, 311 ভোল্ট, যা 220 ভোল্টের চেয়ে অনেক বেশি। তাই এসি লাইনে কাজ করার সময় অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাহলে আমাদের 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি কেন বিপজ্জনক, তাই না? আশা করি এটা বুঝতে পারছো তোমরা। আকৃতি গুণাঙ্ক খুব ভালো একটা সংজ্ঞা। হ্যাঁ, এটি আমাদের কাছে সম্পূর্ণ নতুন, তাই না? তোমরা এটা কখনো শোনোনি, আকৃতি গুণাঙ্ক।
হ্যাঁ, এখানে একটু খেয়াল করো যে IRMS দ্বারা কি বোঝায়। আই নিচে যদি থাকে RMS মানে কি, হ্যাঁ, গড় বর্গমূলীয় তড়িৎ প্রবাহ, তাই না, গড় বর্গমূলীয় তড়িৎ প্রবাহ। আর আই বার দ্বারা কি বোঝায়, আই বার, আই নিচে উপরে যদি বার থাকে, হ্যাঁ, গড় তড়িৎ প্রবাহ। তার আকৃতি গুণাঙ্ক বা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা প্রবাহের, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা প্রবাহের গড় বর্গের বর্গমূল মান। একটা হলো গড় বর্গের বর্গমূল মান ও গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। সেটা হতে পারে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে হতে পারে, আবার তড়িৎচালক শক্তির ক্ষেত্রে হতে পারে। তাহলে তড়িৎচালক শক্তির ক্ষেত্রে যদি এই ইকুয়েশনটা হয় আকৃতি গুণাঙ্ক, তখন কেমন হবে, হ্যাঁ, তখন কেমন হবে, তখন হবে উপরে হবে কত IRMS আর নিচে হবে কত ই বার, ঠিক আছে, ই বার। আকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে এটা হতে পারে তড়িৎচালক শক্তি দিয়েও হতে পারে, তড়িৎ প্রবাহ দিয়েও হতে পারে। আকৃতি গুণাঙ্ক কাকে বলে, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান ও গড় মানের অনুপাতকে বলা হয় আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্কের কিন্তু কোনো একক নেই। কেন একক নেই, এখানে যে অনুপাতটা সেটা দুইটাই তড়িৎ প্রবাহের অনুপাত। তো অনুপাত যদি একই রাশির হয় তাহলে এককটা বাদ যায়, তাই না, সেজন্য আকৃতি গুণাঙ্কের কোনো একক নেই। তাহলে এখন আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনার আগে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমেই যে সূত্রটা আছে সেটা একটু দেখো। এক নাম্বার যে E0 বাই B0 ইকুয়াল টু E বাই B, তাই না। তো E0 আর B0 মানে কি, E0 হলো তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, আর B0 কি চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, ঠিক আছে। তারপর E দ্বারা কি বোঝায়, তড়িৎচালক শক্তি, B দ্বারা চৌম্বক ক্ষেত্রের মান, হ্যাঁ, E0 দ্বারা বোঝায় নট হইলে সর্বোচ্চ মান হবে, E0 দ্বারা তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, B0 দ্বারা চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, E দ্বারা তড়িৎচালক শক্তি বা তড়িৎ ক্ষেত্র, আর B দ্বারা কি চৌম্বক ক্ষেত্র। তারপরে আমরা C ইকুয়াল টু একটি এখানে আছে, C ইকুয়াল টু 1/4πε0, বা মানে C ইকুয়াল টু যেটা জানি এখানে কিন্তু আলাদা একটা অ্যাপসাইলন নট মানে কি, অ্যাপসাইলন নট, হ্যাঁ, অ্যাপসাইলন নট দ্বারা কি বোঝায়, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। অ্যাপসাইলন নট দ্বারা কি বোঝায়, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। আচ্ছা, প্রতিসরাঙ্ক আলোর বেগের মধ্যে সম্পর্ক, এটা আমরা জানি, এই সূত্রটা আমাদের 9-10 ছিল। দশা পার্থক্য, ঠিক আছে, দশা পার্থক্য, হ্যাঁ, ডেল ইকুয়াল টু 2π/λ ইন্টু সিগমা। সিগমা দ্বারা কি বোঝায়, পথ পার্থক্য, সিগমা দ্বারা বোঝায় পথ পার্থক্য, ঠিক আছে। দশা পার্থক্য ডেল ইকুয়াল টু 2π/λ সিগমা। এখানে ল্যামডাটা কি বোঝায়, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এরপরে চলে আসি নেক্সট যে সূত্রগুলো আছে। xn ইকুয়াল টু n ল্যামডা d বাই ছোট হাতের d। এখানে ছোট হাতের d আছে, কোনো কোনো বইতে a আছে, যেমন তপন স্যারের বইতে আছে n ল্যামডা d বাই a, তাই না। আর এটা হলো শেলু স্যারের বই, না। আচ্ছা, তারপরে কি আছে, তাহলে এখানে xn হলো কি nতম ডোরার প্রস্থ, ঠিক আছে, nতম ডোরার প্রস্থ xn। তারপরে হচ্ছে বড় হাতের ডি, চির থেকে পর্দার দূরত্ব, বড় হাতের ডি দ্বারা কি বোঝায়, চির থেকে পর্দার দূরত্ব। আর এন হচ্ছে ডোরার ক্রম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আবার ডেল্টা এক্স ইকুয়াল টু কি আছে, ল্যামডা ডি বাই ছোট হাতের ডি। তো এই সূত্রটা তোমরা ছোট হাতের ডি না দিয়ে এ দিবে, ল্যামডা ডি বাই এ, ছোট হাতের এ ব্যবহার করবে, তাহলে ভালো হবে, তাই না। ল্যামডা ডি বাই এ, তাহলে এটা কি চিরের প্রস্থ, এ হচ্ছে চিরের প্রস্থ বা চিরের ব্যবধান, যেটাই আমরা ধরি। আচ্ছা, এক্স ইকুয়াল টু
ল্যামডা ডি বাই 2d বা 2a, ল্যামডা ডি বাই 2a বা 2d। একক চিরের চরমের শর্ত এ সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2 চরমের শর্ত। অবমের শর্ত কি? এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। আবার গ্রেটিংয়ের ক্ষেত্রে কি হতে পারে? ডি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডি দ্বারা কি বোঝায়? গ্রেটিং ধ্রুবক। আর এইখানে যে ডি আছে এটা দ্বারা কিন্তু গ্রেটিং ধ্রুবক বোঝায় না, তাই না? এর জন্য এখানে এ ব্যবহার করবে। তো বইয়ের সূত্রগুলো বইয়ের সূত্রগুলো এক একভাবে দেওয়া থাকে। সেই জন্য যেটা সবচেয়ে ভালো হবে, তপন স্যারের বইয়ের যে সূত্রগুলো আছে যেভাবে আছে তোমরা ওইভাবে একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি হয়তো তোমাদের সামনাসামনি যখন ক্লাস নিব তখন এইগুলো আরও সুন্দর করে আলোচনা করে দিব যে কোনটা ধরলে তোমাদের জন্য ভালো হবে। আর যেভাবে দেওয়া আছে এভাবে ধরলেও কোনো সমস্যা নেই। তাহলে ছোটো হাতের ডি দ্বারা এক জায়গায় বোঝাচ্ছে গ্রেটিং ধ্রুবক, আর একটা জায়গায় কি বোঝাচ্ছে? চিরের মধ্যবর্তী দূরত্ব বা চিরের প্রস্থ। আচ্ছা, তাহলে এই হলো আলোচনা। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তাই না? এখানে দেখো 1 নাম্বার যে গাণিতিক সমস্যা কি দেওয়া আছে। হ্যাঁ, একটি কুণ্ডলিতে 1.015 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 এম্পিয়ার থেকে 0.5 এম্পিয়ারে পরিবর্তিত হওয়ার দরুন ওই কুণ্ডলিতে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। ওই কুণ্ডলিতে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় এবং কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। তো কুণ্ডলীর আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি এগুলোর মধ্যে এই অঙ্কটা দিয়ে ওই সূত্র দিয়ে এগুলো করা যাবে না। ওই সূত্রগুলো অন্য চ্যাপ্টারের সূত্র, তাই না? এখানে যে সূত্রগুলো করতে হবে একটু খেয়াল করো তোমাদের কি কি দেওয়া আছে। আমি একটু লেখার চেষ্টা করছি। প্রথমে সময় দেওয়া আছে, তাই না? সময়টাকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? এখানে ডিটি। আচ্ছা, সময় হচ্ছে ছোট হাতের ডিটি। আচ্ছা, ডিটি ইকুয়াল টু দেওয়া আছে সময় 1.015 সেকেন্ড। আচ্ছা, আর একটা তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই ইকুয়াল টু কী হবে? এটার বিয়োগটা করলে কত হয়? 0.5 থেকে 0.1, তার মানে 0.4 এম্পিয়ার, তাই না? আর ই ইকুয়াল টু 10 ভোল্ট তড়িৎচালক শক্তি। ই সমান কত আছে? 10 ভোল্ট, ঠিক আছে? এই মানগুলো দেওয়া আছে, এইভাবে লিখবে ডিটি ডিআই। তাহলে সূত্রটা কি চাইছে? স্বকীয় আবেশ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? স্বকীয় আবেশ গুণাঙ্ক বড় হাতের এল। তাহলে আগে আমাদেরকে যে মানগুলো দেওয়া আছে এইভাবে লিখতে হবে। লেখার পরে তারপরে দেখো, হ্যাঁ, জিনিসগুলো আমি আবার এখানে দেখাইছি। দেওয়া আছে সময় ডিটি ইকুয়াল টু এত, তড়িৎ প্রবাহ ডিআই ইকুয়াল টু, এটা বিয়োগ করে দেখাতে হবে কারণ পরিবর্তন। তড়িৎ প্রবাহ ডিআই দ্বারা কি বোঝায়? পরিবর্তন। তড়িৎচালক শক্তি ইকুয়াল টু এত, স্বকীয় আবেশ গুণাঙ্ক এল। যদি আমরা এই জিনিসগুলো কি কি দেওয়া আছে এইগুলো যদি ভালো মতো বুঝি, তাই না, তাহলে আমরা সূত্র খুঁজে পাব। আর যদি এইগুলো ঠিক মতো ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমরা সূত্র খুঁজে পাবো না, বুঝছো? যদি এইগুলো আমরা ঠিক মতো ব্যবহার করতে না পারি তাহলে সূত্র খুঁজে পাবো না। আচ্ছা, তাহলে আমার এখন যে সূত্রটা আমরা ব্যবহার করব, সেটি কি হবে? হ্যাঁ, একটু চিন্তা করো কি দিয়ে সূত্রটা আছে। ই ইকুয়াল টু, সূত্রটা হলো ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তাহলে আমার যে সূত্র সেটা হলো ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সূত্রটা একটু করো। এখন আমি এখানে আবার দেখাইছি, একটু দেখো যে আমরা জানি ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। আমার যেহেতু এল এর মান বের করতে হবে, আমরা একটু এটিকে একবারে করেছি, একটু ঘুরায় লেখার চেষ্টা করি। এল ডিআই
বাই ডিটি ইকুয়াল টু কি ই, তাই না? আচ্ছা, বা শুধু এল ইকুয়াল টু যদি করি তাহলে কি হবে, ওই পাশে যদি ডিআই বাই ডিটিটা চলে যায় তাহলে কি হবে, ই উপরে যাবে কোনটা, ডিটি, ডিটি বাই ডিআই। ঠিক আছে, হ্যাঁ এখানে একটু সংক্ষেপে করা হয়েছে, এল ইকুয়াল টু ই ডিটি বাই ডিআই, একটু ঘুরায় লিখতে হবে, হ্যাঁ ঘুরায় লিখতে হবে, এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু ই, তারপরে হচ্ছে এল এর মানটা বের করা যাবে। আচ্ছা, তাহলে এখানে একটু দেখো, এখানে এল ইকুয়াল টু এটা আসছে, তারপরে বা মানগুলো বসানো হয়েছে, এখানে মানগুলো বসায় এল এর মানটা 25.375। এইচ দ্বারা কি বোঝায় এখানে, হেনরি, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো হেনরি। ঠিক আছে, আচ্ছা এখন স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হেনরি, আরেকটা আবেশ গুণাঙ্ক আছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, জানো তোমরা? সেক্ষেত্রে পারস্পরিক আবেশ গুণাঙ্ককে কী দিয়ে প্রকাশ করা হয়, এম, বড় হাতের এম। তো যদি এখানে আমার এই অঙ্কটাতেই বলতো পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ণয় করো, তখন সূত্রটা ই ইকুয়াল টু হতো ই ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, ই ইকুয়াল টু এম ডিআই বাই, জাস্ট এম এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক বললেও একক হেনরি, পারস্পরিক আবেশ গুণাঙ্ক বললেও একক হেনরি। এখানে দেখো আরেকটি অঙ্ক আছে, দুইটি তারকুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক, হ্যাঁ এত, দুইটি তারকুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক এত, এম এইচ মানে কি, মিলি হেনরি। দুইটি তারকুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক 0.5 মিলি হেনরি, এদের একটিতে এত সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0 থেকে 10 এম্পিয়ার হয়। এটা হলো কার মান, সময়ের মান, তাই না? সময়কে কিন্তু আমরা টি দিয়েও লিখতে পারি, আবার সময়কে আমরা টি দিয়েও লিখতে পারি অথবা ডিটি দিয়েও লিখতে পারি, তাই না? কখন কোনটা ইউজ করব, যদি ক্ষুদ্র সময় হয় তখন আমরা ডিটি, তাছাড়া আবার সূত্রের উপরও ডিপেন্ড করে যে সূত্রটা কি দিয়ে আছে, টি দিয়ে আছে না ডিটি দিয়ে আছে। তাহলে এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাই না? আর তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই ইকুয়াল টু কত হবে, হ্যাঁ ডিআই ইকুয়াল টু কত হবে, 10 - 0 এম্পিয়ার। ঠিক আছে, তার মানে কত, 10 এম্পিয়ার। অপর কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান বের করে, ই ইকুয়াল টু চেয়েছে, ই ইকুয়াল টু হট। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি, বের করতে হবে ই সমান সমান হট তড়িৎচালক শক্তি। তাহলে এখানে একটু কাজ, মিলি হেনরিকে হেনরি করতে হবে কিভাবে, হ্যাঁ মিলি হেনরি বড় না হেনরি বড়, অবশ্যই হেনরি বড়, তাই না? তাহলে মিলি হেনরিকে হেনরি করলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে লিখেছি, দেওয়া আছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম ইকুয়াল টু এত মিলি হেনরি, হ্যাঁ এটা 0.5 × 10⁻³ এইচ, হ্যাঁ সময় ডিটি ইকুয়াল টু এত, তড়িৎ প্রবাহ হ্যাঁ ডিআই ইকুয়াল টু এত 10 এম্পিয়ার, আবিষ্ট তড়িৎচালক শক্তি ইকুয়াল টু হট, মানে এটা কি, তড়িৎচালক শক্তি কী দিয়ে প্রকাশ করা হয়, ই ইকুয়াল টু হট, আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু হট, তাই না? তাহলে সূত্রটা কিন্তু আগের সূত্রই, তাই না? আমরা জানি যে ই ইকুয়াল টু, জাস্ট এল এর পরিবর্তে আমাদের কী ব্যবহার করতে হবে, এম। আচ্ছা, তো আমরা জানি ই ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, ই ইকুয়াল টু, বা আমি এখানে ওই বললাম এখানে ডাইরেক্ট আর ঘোরাফেরা নেয় না, জাস্ট মানটা এম এর মানটা বসাই দিলাম, হ্যাঁ এত, তারপর ডিআই এর মানটা হচ্ছে 10, ডিটির মানটা এত, তো ইর মানটা কত আসছে 250 ভোল্ট। তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু 250 ভোল্ট, আবিষ্ট তড়িৎচালক শক্তি। আমরা কিন্তু নর্মালি জানি যে শক্তির একক জুল, কিন্তু তড়িৎচালক শক্তির একক কি, ভোল্ট, এটা একটু খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা,
আজকে আমরা আলোচনাটা এখানেই শেষ করব। আমরা দেখো দুইটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তাই না? তোমরা সূত্রগুলো যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, এই সূত্রগুলো কিন্তু এই চ্যাপ্টারের সূত্র ছিল না। এই চ্যাপ্টারে যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি সামনে যেদিন ম্যাথ আলোচনা করব, আরও কিছু গাণিতিক সমস্যা বলে আমরা করব, ঠিক আছে? এগুলো তো খুব সহজ একটা সূত্র, ঠিক আছে? ওই সময় আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তপনের স্যারের বইটা দেখে উদাহরণে যে সূত্রগুলো আছে আগে সেই সূত্রগুলো ভালোভাবে দেখো। সেই সূত্রগুলো যদি ভালোভাবে দেখো, আশা করি আমি যে অঙ্কগুলো এখানে করব সেগুলো বুঝতে পারবে। তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও, বসে বসে সময় নষ্ট করবে না। আমাদের অর্থাৎ আমরা প্রত্যেকবারে যে সময়টা পেতাম, তাই না, আমাদের ইন্টারমিডিয়েটের জন্য যে সময়টা পেতাম, হ্যাঁ, সেই সময়টা এবার পাবো না। আমাদের হাতে সময় খুবই কম। এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে আমাদের যে কোর্স রয়েছে, আমাদের যে সিলেবাস রয়েছে, এগুলো শেষ করতে হবে। সেই জন্য তোমরা একেবারেই সময় নষ্ট করবে না। বাসায় বসে, যেহেতু তোমরা সবসময় বাসায় থাকো, পড়াশোনা চালিয়ে যাবে, তাই না? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।